আপনার সারা জীবনের রক্ত জল করা সঞ্চয় দিয়ে কেনা কিংবা বানানো আপনার স্বপ্নের বাড়ি, আর সেই বাড়িতে যদি একেবারে প্রবীণ বয়সে পৌঁছানোর পর কেউ বাড়ির ভেতরে ঢুকে বলেন যে বৃদ্ধাশ্রমে চলে যান, আপনাদের এই বাড়িতে থাকতে হবে না। আমাকে বলছে আপনি বাড়িটা ছেড়ে দিন, এটা এখন আপনি বৃদ্ধাশ্রমে যান, আমরা এটা বাড়িটা কিনে নেব। বৃদ্ধাশ্রমে যান? হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলছে। বাড়িটা আমাদের দিয়ে দিন, তাহলে কেমন লাগবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও কলকাতার পাশেই কলকাতার যে উপনগরী সল্টলেক, সেখানে এই ধরনের ঘটনা একেবারে রূঢ় বাস্তব হিসেবে সামনে আসছে। আর এখানে এই বাড়ি মাফিয়ারা তারা কিন্তু টার্গেট করছেন প্রবীণ ভদ্রমহিলাদের, প্রবীণ ভদ্রলোকদের, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা কর্মসূত্রে বিদেশে থাকে। আমার এক ছেলে বাইরে থাকে, তারপর সম্ভব না তো, বাড়ির এই প্রবলেমগুলো কি করে সম্ভব? সেটাই তো কথা, চিন্তায় তো ওই জন্যই আমার ঘুম হয় না। সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর খেলা চলছে দীর্ঘদিন ধরে। আর পুলিশ প্রশাসনকে জানিয়েও খুব একটা কাজ হয়নি। এমনকি আদালতের দ্বারস্থ হওয়ার পরেও সেখান থেকেও সঙ্গে সঙ্গে সঠিক সমাধান তো আসেনি, তারিখের পর তারিখ চলে এসেছে। আর যিনি এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি কি বলছেন? তিনিও বলছেন যে ওদের সাথে একটু অ্যাডজাস্ট করে নিন না। নমস্কার, আমি সৌমাদিত্য মুখার্জি, আপনারা দেখছেন রাষ্ট্রিক্স। সল্টলেকের এই ল্যান্ড গ্র্যাবিং নেক্সাস, তার পর্দা ফাঁস করব আমরা। এই ঘটনা মন দিয়ে দেখুন একদম শেষ পর্যন্ত, কারণ হয়তো আপনার সঙ্গেও কোনোদিন এরকম ঘটনা ঘটতে পারে। সল্টলেকের মতন অভিজাত এলাকায় প্রবীণদের একাকিত্বকে হাতিয়ার করে চলছে এই বিশাল প্রতারণার চক্র। আর এদের মোডাস অপারেন্ডি যদি আপনারা শোনেন, তাহলে রীতিমতো শিউরে উঠতে হয়। প্রথমে এরা লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের মাধ্যমে বাড়ি ভাড়া নেয়, সাধারণত 3 বা 5 বছরের চুক্তিতে। এক ভুক্তভোগীর কথায় 2012 থেকে 2017 সাল পর্যন্ত তাদের এগ্রিমেন্ট ছিল, কিন্তু সেই এগ্রিমেন্টের ডেট পেরিয়ে যাওয়ার পরেও তারা বাড়ি ছাড়তে অস্বীকার করে। ভাড়াটে হিসেবে ঢোকা এই লোকেরা 6 মাস সময় চেয়ে নিয়ে উল্টে বাড়ির মালিককেই কোর্টের নানান চিঠি পাঠাতে শুরু করে। 2012 থেকে 17 অব্দি আমাদের এগ্রিমেন্ট ছিল, যদিও এখানে 11 মাসে তো সমস্ত তোমার লিভ অ্যান্ড লাইসেন্সই হয়, কিন্তু আমাদের 5 বছরের ছিল। এবার 17তেই কিন্তু ও মারা যায়, এবার জুন মাসেই কিন্তু আমাদের কমপ্লিটও হয় এগ্রিমেন্টটা। এই এগ্রিমেন্ট কমপ্লিটের পর ওর ছেলেকে আমি ডেকে পাঠাই। এবার ওর ছেলে আমার এখানে আসলো, ঠিক এই জায়গাটায় আমার হাত ধরে বলে গেল, আন্টি, আমি বললাম তোরা বাড়িটা ছেড়ে দে। তো বললো না না আন্টি, 6 মাস সময় দাও, আমরা বাড়িটা ছেড়ে দিয়ে চলে যাবো। 6 মাস বা 6 মাসেও কোনো উচ্চবাচ্য নেই। 6 মাস বাদে হঠাৎ দেখি নানা রকম কোর্টের চিঠি, এই চিঠি ওই চিঠি। বুঝতে পারলাম আমি যে আমি তো কোর্টের পাল্লায় পড়ে গেছি, এদের পাল্লায় পড়ে গেছে। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ভাড়াটে হিসেবে ঢোকা এই লোকেরা 6 মাস সময় চেয়ে নিয়ে উল্টে বাড়ির মালিককেই কোর্টের চিঠি পাঠাতে শুরু করে। চুক্তি শেষ হওয়ার পর রিনিউ না করেই এরা বাড়ির ভেতরে শুরু করে চরম দাদাগিরি। ঘরের ভেতরে যথেচ্ছ ভাঙচুর করা হয়, নিজেদের মতো করে বাড়ি সাজাতে শুরু করে এবং বিনা অনুমতিতে বড় বড় জলের ট্যাঙ্কার পর্যন্ত বসিয়ে দেয়। শুধু তাই নয়, আসল বাড়ির মালিকের বাবার নামের নেমপ্লেট জবরদস্তি উপরে ফেলে সেখানে নিজেদের নামও সাটিয়ে নেয় এই চক্রের মাথারা। এই জায়গাটায় আমার বাবার নেম প্লেটটা ছিল, এইটা ওরা জোর জবরদস্তি করে লাগিয়েছে এবং লাগানোর সময় করেছে কি, আমার বাবা আর মায়ের যে নাম আর বাড়ির নাম্বার দিয়ে যে নেম প্লেটটা, সেটাকে পুরো উপরে ফেলে দিয়েছে কোথায়। আপনারা হয়তো ভাবছেন যে পুলিশের কাছে গেলে হয়তো এই ঘটনার সঠিক সুরাহা পাবেন ভুক্তভোগীরা, কিন্তু বাস্তবে সেই ঘটনা কিন্তু ঘটেনি। কোনোদিন কেউ আমাকে সাপোর্ট করেনি, কোনোদিন। অথচ ওরা যখন ওদের স্টাফ দিয়ে কি অপমান করিয়েছিল, এখানে এসে পুলিশি ঝঞ্ঝাট, পুলিশরা ভয় পেয়ে যাচ্ছে সেই স্টাফের অত্যাচারে। এক প্রবীণ অভিযোগকারীর হাত মুচড়ে পিছনে নিয়ে গিয়ে লাঠি দিয়ে মারা হয়েছে।
আরেকজনকে হুমকি দিয়ে বলা হয়েছে 3 দিনের মধ্যে আপনাকে বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হবে। এই জমি হাঙররা স্কুল কলেজের নাম করে এই প্রতারণা চক্র চালাচ্ছে। প্রবীণদের বাড়িতে জোর করে গজিয়ে উঠছে প্লে স্কুল বা আইএনএক্স কলেজ অফ ম্যানেজমেন্ট স্টাডিজের মতো প্রতিষ্ঠান, আর টার্গেট করা হচ্ছে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের। 10 বছরের বেশি সময় কেটে গেলেও এরা জায়গা ছাড়ার বা ভাড়া দেওয়ার কোনো নাম করে না। এবার আসা যাক এই গ্যাংয়ের মাস্টার মাইন্ডের কথায়। এই মাস্টার মাইন্ডের মধ্যে অন্যতম বিকাশ সিং। ক্যামেরার সামনে এই নামটা উঠে এসেছে বারবার। মানুষ অভিযোগ করছেন এই বিকাশ সিং এর নামে। বিকাশ সিং কি তার প্রতিক্রিয়া রাষ্ট্রীয়কে দেবে? যেটা জানা যাচ্ছে, আরবানার মতো বিলাসবহুল আবাসনে থাকেন এই বিকাশ সিং এবং প্রভাব খাটিয়েই প্রবীণদের ভয় দেখানো হচ্ছে। কে এই বিকাশ সিং? আমাদের রাষ্ট্রিক্সের এক্সক্লুসিভ অনুসন্ধানে জানা গেছে এই বিকাশ সিং 2005 সালে এক বড়সড় জাল সার্টিফিকেট চক্রে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সেই দাগী অপরাধী আজ সল্টলেকের বুকে এই প্রপার্টি মাফিয়া রাজের অন্যতম মাথা। বিকাশ সিং এবং সুমনা সিং, বোথ অফ দেম, দুজনেই এরকম। ওরা এবং বাড়িটা মনে হয় ওদেরই দখলে। বলেছে আপনি উঠে যান এখান থেকে, আমার বাড়িটা ওই আমার স্যারকে দিয়ে দিন, মানে বিকাশকে দিয়ে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই মাফিয়া রাজ চলছে? এলাকার তৃণমূলের কাউন্সিলর, তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে যাওয়া হয়েছিল অভিযোগ নিয়ে, কিন্তু তিনিও এই ব্যাপারে বিশেষ কোনো উপকার করতে পারেননি এই প্রবীণ মানুষদের। উল্টে তাদেরকে বলা হয়েছে যে বাড়ির একটাই তো ফ্লোর, ছেড়ে দিন না ওদের। এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগীরা। কাউন্সিলরের কাছে অভিযোগ করা হয়েছে, কিন্তু তিনি কোনো সাহায্য করেননি। উল্টে তিনি বলেছেন যে একটা ওদের একটা ফ্লোর দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দিন মানে আপনি ছেড়ে দেবেন? আমি ছেড়ে দেবো একটা এই একতলাটা। আচ্ছা, হ্যাঁ, এটা কাউন্সিলর বলছে? কাউন্সিলর রত্না রত্নাভূমি। রত্নাভূমি ও বলেছে। যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে কিভাবে মিলবে সুরাহা? যেখানে কাউন্সিলর তিনি বলছেন যে বাড়ির একটা ফ্লোর এদেরকে দিয়ে দিন, তাহলে জনগণ কোথায় যাবে শেষ পর্যন্ত? এই প্রশ্নটা তো বারবার উঠছে। আর আমরাও আমাদের তরফ থেকে প্রশ্ন তুলতে চাই বিকাশ সিং এর কাছে যে আপনার বিরুদ্ধে যে এতগুলো অভিযোগ উঠছে, আপনি কি প্রতিক্রিয়া দেবেন? মানুষের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আমরা চাইছি আপনি কি বলছেন সেটাও সাধারণ মানুষকে শোনাতে। সল্টলেকের বুকে এই প্রবীণ মানুষদের চোখের জল আজ সত্যি সেই তৎকালীন প্রশাসনের ব্যর্থতাকেই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর আমরা প্রশ্ন করতে ভয় পাই না। আমরা এই মাফিয়া রাজের শেষ দেখে ছাড়ব। আমরা জানতে চাইব যে কেন এই ঘটনা দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় ঘটেছে। কারণ আমরা রাষ্ট্রিক্স, আমরা প্রশ্ন করতে ভয় পাই না। আর এই ভিডিও শেয়ার করুন বিভিন্ন জায়গায়। অবশ্যই যারা বয়স্ক মানুষ তারা আমাদের কমেন্টে জানান যে আপনাদের এলাকাতেও কি এই ধরনের ঘটনা ঘটছে। পৌঁছে যাব আমরা প্রশ্ন করার জন্য, কারণ আমরা প্রশ্ন করতে ভয় পাই না। জয় হিন্দ।